দরজায় সবাই ধাক্কাধাক্কি করছে শুনে হঠাৎ হুঁশ ফিরল। এতক্ষণ কি অজ্ঞান হয়েছিলাম নাকি বুঝতে পারছি না। সবাই দরজার অপর পাশ থেকে ডাকছে আর দরজায় ধাক্কাচ্ছেন শুনে আস্তে আস্তে উঠে দরজা খুললাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের কি অবস্থা করেছিস? তোমরা যাও তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। এতক্ষণ তো একাই ছিলি, প্রায় আধ ঘন্টা ধরে ডাকছি, দরজা খোলনি। যাবে তোমরা? পিছন ফিরে চলে আসতে চাইলাম, তখনই মাথা ঘুরে গেল। কাব্য এসে তাড়াতাড়ি আমাকে ধরলো। ও ধরেছে দেখে রাগ আরো বেড়ে গেল। ধাক্কা দিয়ে ওকে ছাড়াতে চাইলাম। ও জোর করে কোলে তুলে এনে বিছানায় বসালো। কাব্যর থেকে মুখ ফিরিয়ে নিয়ে চুপচাপ বসে আছি। চোখ থেকে অনবরত পানি পড়ছে। ভাবি আর কত কাঁদবে? আমাদের বাসাটা তো সাগর বানিয়ে ফেলবে। অয়ন ঠাট্টা ভালো লাগছে না। ঠিক আছে, কান্না থামাও, আমরা ভাইয়ার বিচার করব। বিচার? যার চরিত্র এমন তাকে আবার দিল? একদম চুপ, আমার নাম তুমি মুখে নিবে না। তোরা যা তো এই রুম থেকে, আমি ওকে দেখছি। কাব্য আর অয়ন বেরিয়ে যেতে ভাবি এসে আমার পাশে বসলেন। ভাবিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাব্য এমনটা কেন করেছে আমি নিজেও বুঝতে পারছি না। তুই কান্না থামা, এভাবে কাঁদতে থাকলে অসুস্থ হয়ে পড়বি তো। ওকে তো আমি ভালোবেসেছিলাম, ও বললে আমি ওর কাছে চলে আসতাম। ও এই কাজ করতে গেল কেন? আর করেছে তো একবারও আমাকে বলেনি, সব লুকিয়ে রেখেছে। তুই শুনলে কষ্ট পাবি তাই হয়তো লুকিয়ে রেখেছিল। যে কাজে আমি কষ্ট পাবো সেই কাজ ও করলো কেন সেটাই তো বুঝতে পারছি না। অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু বলছেও না। বলতে পারো আমার মামি আর কাব্যর মধ্যে পার্থক্য কোথায়? একজন বিক্রি করেছে আর অন্যজন কিনেছে। আমি ওদের কাছে বাজারের পণ্য হয়ে গেছি। ভাবি চুপ, এসব বলবি না, সব ঠিক হয়ে যাবে। তুই একটু ঘুমানোর চেষ্টা কর। ভাবি আমাকে শুয়ে দিয়ে চলে গেলেন। চুপচাপ শুয়ে শুয়ে কাঁদছি। কাব্য এমন করেছে বিশ্বাসই করতে পারছি না। কেন করলো ও এমনটা? মামি না মানলে আমাকে বলতো, আমি চলে আসতাম ওর কাছে। আর যদি মামিকে টাকা দিতেই হতো আমাকে বলে দিলে কি হতো? হঠাৎ কপালে ঠান্ডা অনুভব হতেই ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতে পারছি না, মাথা যন্ত্রণা করছে। চোখ বন্ধ রেখেই কপালে হাত দিলাম। কপালে তো জলপট্টি দেওয়া। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। পাশে কাব্য মাথায় হাত দিয়ে বসে আছে। আমি নড়াচড়া করছি বুঝতে পেরে আমার দিকে তাকালো। তিলো, এখন একটু ভালো লাগছে? যা জ্বর উঠেছিল আমি তো কপাল থেকে জলপট্টি এনে ছুঁড়ে ফেলে দিলাম। সবকিছুর জন্য ও দায়ী, আর এখন আসছে ডাক্তারি করতে। ভুল তো আমি করেছি, নিজেকে শাস্তি দিচ্ছ কেন? নিশ্চুপ, একটু বসো, আমি খাবার আর ওষুধ নিয়ে আসছি। আমার কিছু প্রয়োজন হলে ভাবির থেকে নিয়ে নিব। আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। ভাবি বাসায় নেই, আর আমি না ভাবলে কে ভাববে শুনি? ভাবি কোথায়? হসপিটালে গেছে। ভাবির আম্মু অসুস্থ। দেয়াল ঘড়ির দিকে তাকালাম। সন্ধ্যা 7টা বাজে। তার মানে আজকে আর তিশার কাছে যাওয়া সম্ভব না। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। বললাম তো আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আবার আপনি করে বলছো? হ্যাঁ, কারণ আমি তো আপনার কেনা। তিলো, তুমি অসুস্থ, এসব নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। আগে সুস্থ হও, সব ঠিক করে নিব। আর কিছুই ঠিক হবে না কাব্য চৌধুরী। ডাক্তারবাবু থেকে কাব্য বাদ দাও, চলো। কোথায় যাব? তোমাকে রুমে একা রেখে যেতে পারবো না। মানে? আমার কথার উত্তর না দিয়ে আমাকে কোলে তুলে নিল। কি অদ্ভুত মানুষ। কাব্য খাবার গরম করছে আর আমাকে ওর কাছে একটা চেয়ারে বসিয়ে রেখেছে। ও হয়তো ভাবছে আমি পালিয়ে যাব। যাব তো ঠিকই, তবে পালিয়ে না, ওকে ছেড়ে চলে যাব আর সকালেই। তিলো, বসে থাকতে কষ্ট হচ্ছে? আমার কষ্ট নিয়ে ভাবতে হবে না। খাবার কার জন্য গরম করছেন? তোমার জন্য। খাবো না আমি। তুমি অসুস্থ, তাই ওষুধ খেতে হবে, আর ওষুধ খেতে হলে আগে খাবার খেতে হবে। আসছে এখানে দরদ দেখাতে, ইচ্ছে হচ্ছে ওকে। চলো। টেবিলে মাথা রেখে বসে আছি। কাব্য খাবার নিয়ে বারবার খেতে বলছে। অসহ্য লাগছে ওর এসব ভালোবাসা। তিলো, মাথা তুলে তাকাও আমার দিকে। নিশ্চুপ। খেয়ে নাও প্লিজ। বলেছি তো খাবো না। খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। বললাম না খাবো না। খাবারের প্লেট ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তিলো থাপ্পড় দেওয়ার জন্য হাত উপরে তুলে আবার নামিয়ে নিল। বাহ ভাইয়া বাহ, এইটাও দেখতে হলো। অয়নের কথা শুনে দরজায় তাকালাম। রাগী চোখে দরজায় দাঁড়িয়ে আছে। একে মেয়েটা অসুস্থ, তার ওপর আবার তুমি এমন করছো? কি করব? ও আমার কোনো কথাই শুনছে না। যা করেছো তারপর কি ভাবি রাগ করাটা স্বাভাবিক না? নিশ্চুপ। আর ভাবি কি শুরু করেছো দুজনে? একটা ভুল হয়ে গেছে, দুজনে কথা বলে মিটিয়ে নাও। তা না করে এভাবে কান্নাকাটি করে নিজেকে শাস্তি দিচ্ছ কেন? এই কয়েক ঘন্টায় জ্বর বাঁধিয়ে নিজের কি অবস্থা করেছো দেখেছো একবার? ভাইয়া ভাবিকে নিয়ে রুমে যাও। বড় ভাইয়া আর ভাবি আজকে বাসায় ফিরতে পারবে না। অয়ন নিজের রুমে
রুমে চলে গেল। কাব্যর জন্য আজ এতগুলো কথা শুনতে হলো আমাকে। হয়েছে শান্তি, ছোট ভাইয়ের থেকে আমাকে বকা শোনালে, চলো এবার একাই যেতে পারবো আমি। হ্যাঁ যাও, আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে মরে যাব তাই তো? তিলো প্লিজ, আমি ভুল করেছি, যা শাস্তি দিতে চাও আমাকে দাও, তবুও এসব কথা বলো না। তোমাকে হারানোর কথা তো আমি ভাবতেও পারি না। ওর কথার কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি আর কাব্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। হঠাৎ ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখলাম আমার ফোন। তোমার উঠতে হবে না, আমি দেখছি। কাব্য ফোন হাতে নিয়ে একবার আমার দিকে তাকালো, তারপর ফোন নিয়ে বারান্দায় চলে গেল। অনেকক্ষণ পর কাব্য রুমে আসলো। কে ফোন দিয়েছিল? তিশা। তো ফোন নিয়ে বারান্দায় যেতে হলো কেন? এমনি। আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। খাবার ঔষধ কিছুই তো খাওনি। রাতে যদি জ্বর বেড়ে যায় তখন বুঝবে আমি কতটা খারাপ হতে পারি। আমার পাশে এসে শুয়ে পড়লো। যে টাকা দিয়ে মেয়ে কিনে এনে বিয়ে করে সে কতটা ভালো তা তো বুঝতেই পেরেছি। কতবার বলবো এই বিষয়ে কথা বলতে চাই না, তুমি সুস্থ হও আগে, তারপর না হয় ইচ্ছে মতো ঝগড়া করব। কিছু না বলে বিছানার এক পাশে এসে শুয়ে রইলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি কাব্যর বুকে ঘুমিয়ে আছি আর ও আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। ওর ঘুমন্ত মুখটা দেখতে কি মায়াবী, কিন্তু ও কাব্যর হাত দুটো সরিয়ে দিয়ে উঠে পড়লাম। একটু ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। তিশার সামনে দাঁড়িয়ে আছি, ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোর আবার কি হলো? তুই কান্নাকাটি বন্ধ কর বলছি। ও তোকে সব বলে দিয়েছে? আসলে তমা আমি সবকিছু জানতাম। কি? প্লিজ রাগ করিস না, পুরো কথাটা আগে শোন। তিশা, তুইও আমাকে ঠকালি? এইটাকে ঠকানো বলে না। তুই থাক, আর কিছু শুনতে চাই না। কোথায় যাচ্ছিস? একটা কথা শুনে যা প্লিজ। তোর ফোনটা একবার দেখিস। তিশার ডাকে সাড়া না দিয়ে দৌড়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপতেই মামি দরজা খুলে দিল। এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? আশা করনি আমি যে আসবো? না মানে সবাই তো ঠকালে আমাকে। শান্তি পেয়েছো তো? নিশ্চুপ। ও হ্যাঁ, আমাকে বিক্রি করে কত টাকা পেয়েছো? মানে কাব্য চৌধুরী তোমাকে কত টাকা দিয়েছে? নিশ্চুপ। বলছো না কেন? আমি শুনতে চাই কত টাকার বিনিময়ে তোমরা আমাকে কেনাবেচা করেছো। তমা বলো কত টাকা? 1 কোটি। আমার ধমকে ভয়ে বলে দিল। বাহ, কাব্যর কাছে আমার মূল্য 1 কোটি টাকা। মামি আর মায়ের মধ্যে পার্থক্য কি বলো তো? মা হয়ে মেয়েকে বিক্রি করতে পারলে তুমি? ভুল হয়ে গেছে মা, মাফ করে দে। আব্বুর রেখে যাওয়া সম্পত্তির দলিলগুলো দাও। কেন? সবকিছু বিক্রি করে এই শহর থেকে চলে যাব। না তোমার কাছে থাকবো না কাব্যর কাছে। পাগলামি করিস না, ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। চুপচাপ আমার কথা শোনো, না হলে আমাকে কেনাবেচা করার কারণে তোমাকে আর ওই কাব্য চৌধুরীকে জেলে পাঠাবো। তমা যাও, দলিলগুলো নিয়ে এসো। জানালার কাছে দাঁড়িয়ে আছি। কতদিন পর নিজের রুমে দাঁড়িয়ে আছি, কিন্তু আজ কোনো কিছুই নিজের মনে হচ্ছে না। কারণ আমি যে হঠাৎ কাব্য সে পিছন থেকে জড়িয়ে ধরলো। ওর স্পর্শ যে খুব চেনা, তাই না দেখেই বুঝতে পারি এখন। কিন্তু কাব্য কোথা থেকে আসলো? ছাড়ুন না, আগে বলো আমাকে না বলে চলে এসেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। জানো তোমাকে না পেয়ে কতটা ভয় পেয়েছিলাম। সারা বাসা খুঁজেছি কিন্তু পাইনি। তারপর তিশা ফোন করে বলল তুমি এখানে। তিশার সাথে দেখছি আপনার ভালোই যোগাযোগ আছে। তিশার জন্যই তো তোমাকে আমার করে পেয়েছি। হ্যাঁ, দুজন মিলেই তো আমাকে মামির থেকে কিনলেন। উফ তিলো, ছাড়ুন বলছি। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তমা এই যে দলিল। দলিল দিয়ে কি করবে? ও বলছে সবকিছু বিক্রি করে এই শহর ছেড়ে চলে যাবে। মানে তিলো, পাগল হয়ে গেছো তুমি? পাগল তো এতদিন ছিলাম, তাই তো তোমাদের কাউকে চিনতে পারিনি, তাই বলে এমন সিদ্ধান্ত নিবে? কাব্য আর মামি চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। কিছু ভালো লাগছে না। একবার বিছানায় বসছি তো আবার জানালার কাছে যাচ্ছি। খুব অস্থির অস্থির লাগছে। ফোনটা হাতে নিয়ে শুভ্রাকে ফোন দিলাম। কি ব্যাপার তিলোত্তমা, আমাকে নিজে থেকে ফোন করেছো? আমার নাম্বার তুমি চিনো? আমি জানবো না তোমার নাম্বার? তা কি কখনো হয়? ও, আমার উপকার করেছো তো, তাই তোমাকে কিছু গিফট করতে চাই। আমার তো গিফট চাই না, শুধু চাই কাব্যকে। কাব্যকেই তো গিফট দিব। মানে কাব্যকে আমি ডিভোর্স দিব, আর আজকেই। তুমি তো আমার এত বড় উপকার করেছো, তাই নিজের হাতে কাব্যর হাতটা তোমার হাতে তুলে দিতে চাই। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমাদের বাসায় চলে আসো। মামির বাসায় কিন্তু। আমি এক্ষুনি আসছি। ফোন রেখে পিছন ফিরে তাকাতেই দেখি কাব্য দাঁড়িয়ে আছে। এই সিদ্ধান্ত তুমি নিতে পারলে তিলো? কাব্য কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো। যত খুশি কাঁদো কাব্য চৌধুরী, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা তো করবই। তোমাদের মতো মুখোশ পরা আপন মানুষদের
চেয়ে একা থাকা অনেক ভালো। জোহরের নামাজ পড়ে জায়নামাজেই বসেছিলাম, হঠাৎ ভাবির চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। রুমের বাইরে আসতেই ভাবি সামনে এসে দাঁড়ালো। ভাবি খুব রেগে আছে বুঝতেই পারছি। আমার হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো। ভাইয়া, অয়ন, তিশা, কাব্য, মামি সবাই এসে বসে আছে। বাহ, কাব্য তো দেখছি সবাইকে ফোন করে এখানে নিয়ে এসেছে। তিলোত্তমা, এসব কি শুনছি? কি ডিভোর্সের কথা আসছে কেন? কলিং বেল বাজছে, জানি শুভ্রা এসেছে। তিশা, দেখ তো কে এসেছে। শুভ্রা এসেছে, আমি খুলছি দরজা। দরজা খুলে শুভ্রার দিকে তাকিয়ে আছি। শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে, পুরাই পরি। ভিতরে এসো। কাব্য কোথায়? ওই তো বসে আছে। শুভ্রা গিয়ে কাব্যর পাশে দাঁড়ালো। কাব্য উঠে আমার কাছে চলে আসলো। তিলোত্তমা, কাব্যকে ডিভোর্স দিবে বলেছিলে, সব রেডি তো? আমি আমার তিলো পাগলিকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমায় এত বড় শাস্তি দিও না। আমি যা করেছি শুধুমাত্র তোমাকে আমার করে পাওয়ার জন্য করেছি। কাব্য আমার হাত ধরে কাঁদতেছে দেখে শুভ্রা এসে ওর হাত ধরলো। কাব্য, তুমি আমার কাছে এসো। ও তোমায় কাঁদাচ্ছে, কিন্তু আমি তোমায় কখনো কাঁদাবো না। শুভ্রার হাত ধরে টান দিয়ে আমার সামনে এনে ওর দুগালে কয়েকটা থাপ্পড় দিলাম। ও গালে হাত দিয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি জানতাম তুই আমার মেসেজটা পড়বি। হি হি হি। দারুণ হয়েছে। তোর মেসেজ পড়েই তো শুভ্রাকে এখানে ডাকলাম। এসব কি করছো তিলোত্তমা? তুমি তো বলেছিলে কাব্যকে ডিভোর্স। আরো কয়েকটা থাপ্পড় দিলাম। বিয়ে নামক সম্পর্কটার জোর কতটা বেশি তুই হয়তো সেটা জানিস না। স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো না যে তোর মতো কোনো নষ্টা মেয়ে এসে একটা টোকা দিলেই সম্পর্কটা ভেঙে যাবে। তুমি আমাকে ডেকে এনেছো এভাবে অপমান করার জন্য? তো তোর কি মনে হয় কাব্যকে তোর হাতে তুলে দেওয়ার জন্য ডেকে এনেছি? বৌভাতের দিন কি বলেছিলাম ভুলে গেছিস? ভুলে গিয়ে থাকলে আবারও বলছি, কাব্য আমাকে আর আমি কাব্যকে, দুজন দুজনকে ভালোবাসি। কাব্য আমার আর শুধু আমারই থাকবে। তোর মতো কোনো নষ্টা মেয়ে আমাদের আলাদা করতে পারবে না। ডিভোর্সের কথা বলে তুমি আমার সাথে নাটক করেছো। তুই যেমন সবকিছু প্ল্যান করে করেছিস, আমিও সবকিছু প্ল্যান করে তোর কাজের পাল্টা জবাব দিলাম। তোকে তো আমি। শুভ্রা আমাকে থাপ্পড় দিতে আসছিল। কাব্য শুভ্রার হাত ধরে ফেললো। এতদিন তোর সব কথা মুখ বুঝে সহ্য করে গেছি, কিন্তু আমার তিলোর গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তোর হাত আমি ভেঙে ফেলবো। তোর পাতানো ফাঁদে কাব্য আটকে গিয়েছিল, তাই ভুল করে ফেলেছে। ও যদি নিজে থেকে এমন করতো তাও আমি ওকে ডিভোর্স দিতাম না, কারণ ও আমাকে ভালোবাসে আর ও যা করবে আমার ভালোর জন্যই করবে। আজ যতগুলো থাপ্পড় দিয়েছিস আর যতটুকু অপমান করেছিস সবকিছুর প্রতিশোধ আমি নিব। যা খুশি কর, শুধু এইটুকু মনে রাখিস কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা এত সহজ না। শুভ্রার আগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। ডিভোর্সের কথাটা শুনে অযথাই ভয় পেয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম আমার তিলো পাগলি আমাকে ভালোবাসে, তাই কখনো আমাকে ডিভোর্স দিবে না। আমাকে জানিয়ে যদি সবকিছু করতেন তাহলে আজ দুজনকে এত কষ্ট পেতে হতো না। নিজের বউয়ের থেকে কথা লুকানোর শাস্তি তো আপনি পাবেনই। যা খুশি শাস্তি দাও, শুধু ছেড়ে যাওয়ার কথা বলো না, মরে যাব। ভাবি, বিষয়টা কি হলো বলো তো? কাব্য তো ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল তুই নাকি ওকে ডিভোর্স দিবি, তাই তো আম্মুকে হসপিটালে রেখেই ছুটে আসলাম, কিন্তু এখন তো সবকিছু উল্টো হলো। আমি জানি তিলোত্তমা কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তো, তোমাদের সবাইকে ছেড়ে এই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ ফোন হাতে নিয়ে তিশার মেসেজ দেখে নিজের ভুল বুঝতে পেরেছি। একটা মেসেজে সবকিছু ঠিক হয়ে গেল। তিশা আপু, তুমি কি জাদু করে মেসেজ পাঠিয়েছিলে? জাদু না, সবকিছু খুলে বলেছিলাম। আসলে দোষটা আমারই, তোমাকে আগেই সব জানানো উচিত ছিল। জানাইনি তো ভয়ে, যদি আমাকে ভুল বুঝে। আচ্ছা, মেসেজে কি লেখা ছিল বলছি। তমা, আমি জানি তুই রেগে আছিস, আর একবার রেগে গেলে যে তুই কারো কথা শুনিস না সেটাও আমি জানি, তাই তো মেসেজে সব বলছি। এসবে কাব্যর কোনো দোষ নেই, দোষ তো তোর মামি আর শুভ্রার। কাব্য তোকে ভালোবাসে এইটা শুভ্রা মেনে নিতে পারেনি, তাই দুজন লোককে ও তোর মামির কাছে পাঠিয়েছিল। আন্টি রাজি না হওয়াতে ভয় দেখিয়েছিল, তখন আন্টি ভয় আর কিছুটা লোভে রাজি হয়ে যায়। তুই আমার কাছ থেকে যাওয়ার কিছুক্ষণ
কিছুক্ষণ পর কাব্য হঠাৎ হন্তদন্ত হয়ে আমার কাছে আসে আর বলে, তোর মামি তোকে পতিতালয়ের দুজন লোকের কাছে বিক্রি করে দিচ্ছে। আসলে আমার কাছে আসার আগে কাব্য তোদের বাসায় গিয়েছিল আর দরজা থেকে ওদের কথা শুনেই আমার কাছে চলে এসেছিল। তারপর আমরা তোদের বাসায় যাওয়ার পর অনেক কথা কাটাকাটি হয়। ওদের সাথে ঝামেলা করে লাভ হবে না বুঝতে পেরে কাব্য ওই দুজন লোকের থেকে তোকে কিনে নেয়। এছাড়া আর কোনো রাস্তা ছিল না আমাদের কাছে, কারণ আমরা ঝামেলা করলে লোকগুলো তোর ক্ষতি করত। কাব্য ওদের 1 কোটি টাকার চেক দেওয়ার পর ওরা চলে গিয়েছিল। তারপর তোর রুমে গিয়ে আমরা তোকে পাইনি। কাব্য তোকে পাগলের মতো খুঁজেছে। পরে তো রাস্তায় তোকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। লোক দুটো তোকে সাথে নিয়ে যায়নি, বরং দ্বিগুণ টাকায় তোকে কাব্যর কাছে বিক্রি করে শুভ্রার সাথে বেইমানি করেছিল। তাই শুভ্রা কিছু লোক ভাড়া করে আমাদের বাসায় পাঠিয়ে ঝামেলা করেছিল। ওদিকে তোর জ্ঞান ফেরার পর যখন তুই আন্টির দোষ ঢাকার চেষ্টা করলি তখন কাব্য ভয়ে আর কিছু তোকে বলেনি। কাব্য তোকে ভালোবাসে, তাই তোকে বাঁচানোর জন্য এমন করেছে আর তোর থেকে সবকিছু লুকিয়েছে শুধুমাত্র তোকে হারানোর ভয়ে। একটা মেয়েকে টাকা দিয়ে কেনাটা তো ভালো কাজ না। তুই এসব শুনে যদি কাব্যকে ভুল বুঝিস, তাই ও ভয়ে কিছু বলেনি। আমাকেও বলতে নিষেধ করেছিল। ভালোবাসার মানুষকে হারানোর ভয় পাওয়াটা তো স্বাভাবিক। কাব্যকে আর ভুল বুঝিস না প্লিজ। এটাই ছিল তিশার মেসেজ। এখন সব বুঝলাম, তাও আমি বলবো ভাইয়া ভুল করেছে। তখন যদি ভাইয়া ভাবিকে সব বলে দিত তাহলে শুভ্রার কাছ থেকে ভাবিকে এসব শুনতে হতো না আর ভাবি এত রাগ করতো না। আমি তো ভয়েই বলিনি, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সব ভুল আমার তমা, আমাকে ক্ষমা করে দে মা। ক্ষমা? হাসলাম। ওরা আমাকে ভয় দেখিয়েছিল আর কিছুটা লোভে পড়ে, কিন্তু তুই বাসা থেকে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তোকে আমি কতটুকু ভালোবাসি। শুভ্রাকে টাকা ফিরিয়ে দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তমা আন্টি তো নিজের ভুল বুঝতে পেরেছেন, ক্ষমা করে দে। তিলো, এবার বাসায় চলো। তোমরা সবাই প্রথম এসেছো আমার বাসায়, খাওয়া দাওয়া করে রাতে যাবে। ঠিক আছে। জানালার কাছে দাঁড়িয়ে আছি আর বিকেলের প্রকৃতি দেখছি। হঠাৎ তিশা এসে পাশে দাঁড়ালো। ব্যাপার কি? কিসের? আদনান ভাইয়ার সাথে মনে হচ্ছে সামথিং সামথিং। তেমন কিছু না, এমনি একটু একটু কথা বলি। বিয়ের দাওয়াত কবে পাবো? তমা, তুই না, তোমরা বললে আমি হেল্প করতে পারি। কাব্য এসে আমার অন্য পাশে দাঁড়ালো। কাব্য, তুমিও? বুঝেছি, ব্যাপারটা আমাকেই দেখতে হবে, তাই তো তিলো? আপনার ইচ্ছে এখনো আপনি? আমি যাই, এই সুযোগে রাগটা ভাঙিয়ে নাও। তিশা চলে যেতেই কাব্য আমাকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। এত অভিমান আমার তিলো পাগলির, জানতাম না তো। নিশ্চুপ। সব তো মিটেই গেল, তাহলে এখনো রেগে আছো কেন? মেটেনি। আপনি আমার থেকে কথা লুকিয়েছেন, এইটার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমি তো ভয়ে বলিনি, প্লিজ বোঝার চেষ্টা করো। শুভ্রা যে বাজেভাবে বলেছে আপনি তো সেভাবে বলতেন না, অবশ্যই বুঝিয়ে বলতেন। আগে বলে দিলে কি শুভ্রা আপনাকে ব্ল্যাকমেল করার সুযোগ পেত আর আমি কি এত কষ্ট পেতাম? নিশ্চুপ। ভালোবাসেন অথচ সবকিছু শেয়ার করতে পারেন না কেন? তমা, খেতে আয়। আসছি। খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে অয়ন, কাব্য আর আমি বাসায় চলে আসলাম। ভাইয়া আর ভাবি আবার হসপিটালে চলে গেলেন। আজ তো ভাবি নেই, তাই আমি রাতের খাবার রান্না করছি আর বুয়া আমাকে হেল্প করছে। কাব্য বারবার ড্রয়িং রুম থেকে কিচেনে উকি দিচ্ছে দেখে খুব হাসি পাচ্ছে। হুট করে কাব্য কিচেনে চলে আসলো। মতলব কি ওর? বুয়া, রান্না কত দূর? এই তো আর কিছুক্ষণ, বাকিটুকু তিলো করে নিতে পারবে। তুমি সারাদিন একা একা কত কাজ করেছো, আর করতে হবে না, বাসায় চলে যাও। কাব্যর দিকে চোখ বড় বড় করে তাকালাম। ও মিটিমিটি হাসছে। বুঝলাম না ও হঠাৎ বুয়াকে পাম দিচ্ছে কেন। তাইলে আমি যাই। ঠিক আছে। বুয়া চলে যেতেই কাব্য এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। খুব তো এতক্ষণ আমার উকি মারা দেখে হাসছিলে, এখন কি হবে? বুয়াকে তো পাঠিয়ে দিলাম। কি হচ্ছে সব? অয়ন বাসায় আছে, থাকুক। ভাবি? অয়নের কণ্ঠ শুনে তাড়াতাড়ি দূরে সরে গেল। ওর দিকে রাগি চোখে তাকালাম। কান ধরে আসতে বলল, সরি। খিদে লেগেছে তো, বসো। খাওয়া দাওয়া করে রুমে আসতেই কাব্য পিছনে পিছনে আসলো। তিলো নামাজ পড়বে না? ওর প্রশ্ন শুনে কিছুটা না অনেকটা অবাক হলাম। চলো দুজনে একসাথে নামাজ পড়ি। আপনি নামাজ পড়বেন? সকালেও পড়েছি, আর এখনো রেগে আছো? আপনি করে বলছো। কাব্যর কথার উত্তর না দিয়ে অজু করতে চলে আসলাম। কাব্যর ওপর রেগে থাকলেও মনে মনে অনেক খুশি হয়েছি। কাব্য নিজ থেকে নামাজ পড়ার কথা বলেছে। দুজন একসাথে নামাজ পড়ে নিলাম। আমি বিছানায় বসে আছি আর কাব্য জায়নামাজে বসে আর চোখে আমাকে দেখছে। ও
আল্লাহ, আমার তিলো পাগলির রাগটা কমিয়ে দাও প্লিজ। কথাটা বলে কাব্য আমার দিকে আর চোখে তাকাচ্ছে। ওর কথা শুনে আর রাগ করে থাকতে পারলাম না, ফিক করে হেসে দিলাম। যাক বাবা, শেষ পর্যন্ত রাগটা কমলো তাহলে? কমেছে, কিন্তু যদি আর কখনো আমার থেকে কিছু লুকিয়েছ তখন আর রাগ কমবে না। নিশ্চুপ হয়ে কি যেন ভাবছে। তাহলে কি কাব্য এখনো আমার থেকে কিছু লুকাচ্ছে? হলো কি, এত কি ভাবছো? ভাবছি তিলো পাগলির রাগটা যখন কমেই গেছে তখন তাকে আদর করব। মানে কি? কিছু না বলে আমার কাছে এসে আমাকে বসা থেকে শুইয়ে দিল। জোর করে ওকে সরাতে চাইলাম, উল্টো আমাকে জড়িয়ে ধরলো। কি করছো ডাক্তারবাবু? প্রাণ ফিরে পেয়েছি মনে হচ্ছে। কত বছর পর ডাক্তারবাবু বলে ডাকলে, তাই বুঝি? কিছু না বলে ডান হাতটা আমার ঘাড়ের কাছে নিয়ে রাখলো। বাম হাত দিয়ে আমার একটা হাত ওর মুখের কাছে নিয়ে গিয়ে আমার হাতে আলতো করে চুমু খেলো। ওর ঠোঁটের স্পর্শে কেঁপে উঠে চোখ দুটো বন্ধ করে ফেললাম। ও হাত ঘুরিয়ে আমার পেটের ওপর দিয়ে নিয়ে আমার হাতের ওপর ওর হাত রাখলো। আমার হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে ওর হাতের আঙ্গুলগুলো আটকে দিল। ডাক্তারবাবু প্লিজ ছাড়ুন। চুপ, কথা তো বলতে পারছো না, ঠোঁট দুটো কাঁপছে, তাও এত কথা বলো কেন? আমাকে আর কিছু বলতে সুযোগ না দিয়ে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের ওপর আলতো করে রাখলো।